মেজর মঞ্জুর কাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সম্মানিত সভাপতি, বেলকুচি চৌহালি নির্বাচনী এলাকার সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম, যাকে 11 দলীয় জোট থেকে মনোনয়ন দিয়েছেন, তিনি জামাতে ইসলামের নেতা। মঞ্চে উপবিষ্ট 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং উপস্থিত ভাইয়েরা, বোনেরা, আমার আসসালামু আলাইকুম। আপনাদের মনে আছে 2008 সনের নির্বাচনে আমি এখানে সভায় বক্তৃতা করেছিলাম। তখন আমি ধানের শীষের প্রার্থী ছিলাম, মনে আছে? তাহলে আজকে কেন দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে এসেছে, এ প্রশ্ন আপনাদের মনে জেগেছে। তবে এর মধ্যে বিভিন্ন সভায় আমি বক্তৃতা করেছি এবং মোবাইল টেলিফোনের, ফেসবুকের মাধ্যমে আপনারা লাইভ প্রোগ্রামে শুনেছেন কী কারণে আমরা দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে এসেছি। 30শে জানুয়ারিতে চৌহালিতে সভা করি দাঁড়িপাল্লার পক্ষে। সেই সময় থেকে আজকে 7ই ফেব্রুয়ারি, এর মধ্যে দাঁড়িপাল্লার সমর্থন বেড়েছে কিনা? বেড়েছে। চৌহালির প্রত্যন্ত চরাঞ্চলের সব জায়গায় আমরা জনসভা করেছি, পথসভা করেছি। দৌলতপুরে জনসভা করেছি, ধুপুরে বেড়াতে জনসভা করেছি। এর মাধ্যমে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। মার্কার কথা বললাম, যে মার্কার সম্বন্ধে আপনারা অবগত আছেন। মার্কা কোনো স্থায়ী বিষয় নয়। দিস ইজ নট এ পার্মানেন্ট সলিউশন ইন বাংলাদেশ পলিটিক্স। 1954 সন থেকে এটা শুরু হয়েছে। তখন মার্কা ছিল নৌকা মার্কা, যুক্ত ফ্রন্ট, হকবাসানির, মনে পড়ে? সেই মার্কা আমাদের সমস্যার সমাধান করতে পারে নাই। তারপরে 10 বছর পরে আমরা কম্বাইন্ড অপোজিশন পার্টি কপের ফাতেমা জিন্নাকে নিয়ে আসলাম। মার্কা কি ছিল? নৌকা। নৌকার কোনো খবর ছিল না, কারণ নৌকা যুক্ত ফ্রন্টের সমস্যার সমাধান করতে পারে নাই। আমরা ফাতেমা জিন্নাকে নিয়ে এসেছিলাম কম্বাইন্ড অপোজিশন পার্টির হারিকেন মার্কা নিয়ে। সেই মিছিলে আমি যোগদান করতাম, ফাতেমা জিন্নার পক্ষে ভোট চাইতাম, ছোট ছিলাম। সেই যেখানে আইয়ুব খান কারচুপি করে ফাতেমা জিন্নাকে হারিয়ে দিল। সেই হারিকেন মার্কাও সমস্যার সমাধান করতে পারে নাই। এরপরে 1968 সনে আমরা গুপ্ত, এই যে এখন বলে না যে গুপ্ত বলে জামাতে ইসলাম গুপ্ত সংগঠন, সব গুপ্তদের আবির্ভাব হয়েছে। আমরা তখন 1968 সনে গুপ্ত সংগঠন করি। সেই গুপ্ত সংগঠন থেকে বামপন্থী সংগঠন, সেখান থেকে আমরা ঘোষণা করি স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা কায়েম করতে হবে সশস্ত্র গেরিলা যুদ্ধের মাধ্যমে। আওয়ামী লীগ তখন পূর্ব বাংলার স্বাধীনতা অথবা পূর্ব পাকিস্তানের স্বাধীনতার কথা চিন্তা করতে পারে নাই। তারপরে 1969 সনে আমরা গণঅভ্যুত্থান করলাম, 11 দলীয় জোট। সেখানে পাবনার পূর্বাঞ্চলের আহ্বায়ক ছিলাম আমি, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের। আমরা সংগ্রাম করে শেখ মুজিবকে মুক্ত করলাম। 1970 সনে ভোট হলো। সেই ভোটে আমরা বামপন্থীরা অংশগ্রহণ করি নাই। উদ্দেশ্য ছিল শেখ মুজিব যাতে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় হতে পারে, অর্থাৎ ফাঁকা ফিল্ডে গোল, পেনাল্টি গোল। আর আওয়ামী লীগ বড়াই করে ওনারা 1970 সনে
একদম বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিল। সেই বিজয়ে আমাদের অবদান ছিল। এরপরে মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগরা খুঁজে পাওয়া গেল না। জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমান আমার মতো মেজর ছিল তখন, তিনি স্বাধীনতা ঘোষণা করলেন। আর প্রথম বিদ্রোহ করেছিলেন কে জানেন? ক্যাপ্টেন অলি আহমেদ। ওইটা জিয়াউর রহমানের যে এসিআর আছে, কর্নেল অলি আহমেদকে দেখিয়েছিলেন। নিচে জিয়াউর রহমানের সই আছে সবুজ কালিতে, মূল কপি কর্নেল অলির কাছে আছে। সেজন্য কেউ যদি বলে যে কর্নেল অলি মিথ্যা কথা বলছে, তাহলে ওইটা দেখাই দিয়েছেন ফেসবুকে, এর মধ্যে সবাই জেনে ফেলেছেন। এখন মুক্তিযুদ্ধের সময় আমরা মুক্তিযুদ্ধ বাংলাদেশের মাটিতে করেছি, আমরা যারা বামপন্থী ছিলাম। আর আওয়ামী লীগ কোথায় ছিল? কোথায় গিয়েছিল আওয়ামী লীগ? এখন ওদের নেত্রী যেখানে আছে, কোথায় আছে? ভারতে। ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে 16ই ডিসেম্বরে ভারতীয় সেনাবাহিনী যখন বাংলাদেশ দখল করলো, তখন ওনারা এসে 16ই ডিসেম্বরে বললো যে আমরা মুক্ত হয়েছি, স্বাধীন হয়েছি। এই হলো মুক্তিযুদ্ধের গালগল্প। আমরা এই মাটিতে যুদ্ধ করেছি, আর ওরা পালিয়ে গিয়ে ভারতে অবস্থান করছিল। আর ভারতীয় সেনাবাহিনী যখন এখানে যুদ্ধ করে পাকিস্তান সেনাবাহিনীকে পরাভূত করলো, তখন ওনারা এই হেলিকপ্টারে করে, বিমানে করে ঢাকায় নেমে সরকার গঠন করলো। সেই সরকারকে সমস্যার সমাধান করতে পেরেছিল? 1973 সনে একটা নির্বাচন দিল। সেই নির্বাচনে আমরা ন্যাশনাল আওয়ামী পার্টি অংশগ্রহণ করেছিলাম। কোন মার্কা নিয়ে? ধানের শীষ। আর আওয়ামী লীগে ছিল নৌকা। সকাল 10টার মধ্যে তারা আমাদেরকে তাড়াই দিয়ে ব্যালট বাক্স ভরে ফেললো। তাহলে কি গণতন্ত্র থাকে? আওয়ামী লীগ গণতন্ত্রের কবর রচনা করেছিল 1973 সনে। এরপরে সেখানেই তারা থেমে থাকে নাই। রক্ষী বাহিনীর কথা মনে আছে? মায়ের বুক থেকে শিশুকে নিয়ে হত্যা করেছে। লুণ্ঠন, চাঁদাবাজি, রাহাজানি, হাইজ্যাকিং সবই তারা করেছে। ব্যাংকের টাকা লুণ্ঠন করেছে। এমন কোনো অপকর্ম নাই তারা করে নাই। তারপরেও তারা ক্ষান্ত থাকে নাই। তারা কি করলো? 1975 সনের জানুয়ারি মাসে সব মার্কা, ওই নৌকা মার্কা, ধানের শীষ মার্কা, সব কবর দিয়ে বাকশাল গঠন করলো। বাকশালে কোনো মার্কা ছিল না। বাকশালে বলা হলো যে ধরে নিতে হবে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনে শেখ মুজিব রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। তাহলে মার্কা ছিল কোনো? বাকশালের নির্বাচনে শেখ মুজিব রাষ্ট্রপতি হলো, কোনো মার্কা ছিল না। এই অবস্থায় আপনাদের মনে আছে শেখ মুজিবের দশা কি হয়েছিল? কি? এক নেতা এক দেশ, এক রাতে সব শেষ। 1975-এর 15 আগস্টে আমার মতো এই 6 জন মেজর কর্মরত এবং অবসরপ্রাপ্ত সেখানে অভ্যুত্থান করে শেখ মুজিবের সরকারের পতন ঘটায়। এরপরে জিয়াউর রহমানের আবির্ভাব হয়। এবং এই যে পতনটা ঘটালো, এটা কি ছিল? প্রকাশ্যে করেছিল না গুপ্তভাবে করেছিল? স্থলপরামর্শ কি ছিল? গুপ্ত। 7ই নভেম্বরে শেখ মুজিবকে গণবাহিনী মুক্ত করলো কর্নেল তাহেরের নেতৃত্বে। সে গণবাহিনীটা যে বিপ্লব করলো, ওটা কি ওপেন সংগঠন ছিল, মানে প্রকাশ্য সংগঠন ছিল না গোপন সংগঠন ছিল? গুপ্ত। এরপরে প্রেসিডেন্ট জিয়া ফ্রন্ট গঠন করলেন। সেই ফ্রন্ট গঠনের মধ্যে আমি ছিলাম সামরিক বাহিনীর অফিসার হিসেবে। পার্টি গঠন করলেন। সেই পার্টিতে ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান মশিউর রহমান যাদব মিয়াকে, ওই পার্টি আমি করতাম। আমি বলি যে মার্কাটা প্রেসিডেন্ট জিয়ার হাতে তুলে দেন এবং ন্যাপের পতাকাটা তুলে দেন। এই হলো ধানের শীষের আগমন বিএনপির। কোথা থেকে কোথায় আসলো মার্কা? 54 নৌকা, 64 হারিকেন, 70 নৌকা, 73 ধানের শীষের নৌকা, আর বাকশালে সব মার্কা শেষ। 79 এসে হলো ধানের শীষ আর নৌকা। 81 সনে জিয়াউর রহমান নিহত হওয়ার পরে
তারপরে সামরিক শাসন জারি হয়। কী কারণে সামরিক শাসন জারি হয়েছিল সব আপনারা জানেন। ওই সময়ে জিয়াউর রহমান নিহতর পরে বিএনপির এমন কোনো কুকীর্তি নাই, করে নাই। চাঁদাবাজি রাজনীতি এখন যে দেখছেন না, ওইটা ওই সময় করেছিল। তার পরিণতিতে সামরিক শাসন জারি হয়। সামরিক শাসন জারি হওয়ার পরে 90-তে একটা আন্দোলন হয়, বলে গণঅভ্যুত্থান। সেখানেও কিন্তু গুপ্ত কাজ ছিল। সামরিক বাহিনীর অফিসাররা গোপনে জামায়াত এরশাদের সরকার হটানোর জন্য গোপনে তারা কর্মকাণ্ড করে। সেই কর্মকাণ্ডের কারণে 90-এর গণঅভ্যুত্থান হয়। 1991 সনে বিএনপি যে ক্ষমতায় আসলো, বিএনপি কি এককভাবে ক্ষমতা আসতে পেরেছিল? কার সাহায্য লেগেছিল? দাঁড়িপাল্লা। তারপরে 140টা সিটে বিএনপি জয়ী হয়েছিল এবং 10টা সিট জামাত প্রকাশ্যে দিয়েছিল। আর 140টাতে সিট পেল, ওইটা গুপ্ত কাজ ছিল, ওটার মধ্যে আমিও ছিলাম। তাহলে সবই তো গুপ্ত। 2001-এ ক্ষমতা আসলো কীভাবে? 4 দল গঠন করলাম। সেই 4 দল গঠনের প্রক্রিয়ার মধ্যে আমি ছিলাম। সেই 4 দলের নির্বাচনে 2001-এ আমি চৌহালি এবং সাদাতপুরের অংশে নির্বাচিত হই। 2008-এ এখানে আপনাদের কাছে ভোট চাইতে এসেছিলাম। 2014 পর্যন্ত এই দাঁড়িপাল্লা আর ধানের শীষ ঠিক ছিল। 2015-এর পরে বিএনপির মাথায় ভূত চাপলো যে জামাতে ইসলামকে সরাতে হবে। ওরা যুদ্ধাপরাধী, ওরা পাকিস্তানের পক্ষে, ওরা এই সমস্ত দালাল, এই সমস্ত। তার পরিণতিতে কী হলো? জামাতের আমির মতিউর রহমান নিজামী সাহেবের ফাঁসি হলো 2016 সনের। এমনিভাবে অন্যান্য নেতাদের ফাঁসি হয়ে গেল। আর বিএনপি কী করলো? প্রতিবাদ করেছিল। অথচ ক্ষমতায় কারা নিল? তার জামাতে ইসলাম। 1979 সনে ইসলামী শক্তি প্রেসিডেন্ট জিয়াকে সহায়তা করেছিল। 1991-তে, 2001-এ, 2008-এ। তারপরে বিএনপি জামাত ইসলামের নেতাদের ফাঁসির কাস্টে ঝোলানো থেকে যে আন্দোলন করতে হয়, সে আন্দোলন করে নাই। কী করলো? অপরদিকে জামাত ইসলামকে দূরে সরিয়ে দিল। এখন জামাত ইসলাম কী করবে? জামাত ইসলাম আস্তে আস্তে গোপনে গোপনে কাজ শুরু করলো। আর শিবির তারা কি করলো? তারাও গোপনে গোপনে কাজ শুরু করলো। আর আমি যে 4 দল করে দিয়েছিলাম, সব অত্যাচারে খড়গ আমার উপরে এসে চাপলো। তা আমি কি প্রকাশ্যে লাফালাফি করব? ফেসবুকে বলে, যার বয়স 17 হয় নাই, সে ফেসবুকে লেখে 17 বছর কোথায় ছিলেন? লেখে না? আমি 17 বছর কোথায় ছিলাম? 2009-এ তো আমি সিরাজগঞ্জ জেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলাম। 2012 পর্যন্ত কমিটি করেছি। 2014 নির্বাচন প্রস্তুতি ছিল। 2015-তে যখন বেগম জিয়ার সঙ্গে আমি এই কথাবার্তা হলো, আমি তো আপনার পার্টিতে সরকারের গোয়েন্দা সংস্থার লোক আছে, আপনার এখানে আসা নিরাপদ না। তাই সেখানে আমরা সবাই কী হলাম? জামাত ইসলাম ধীরে ধীরে গুপ্ত হলো, শিবির গুপ্ত হয়ে গেল। দেশের স্বার্থে কাজ করার জন্য সকলেই গোপনে কাজ শুরু করলো। এটাই নিয়ম। ফ্যাসিবাদ স্বৈরাচারের বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলন করে পতন ঘটানো যায় না। পৃথিবীর কোথাও এই ঘটনা ঘটে নাই। ভিয়েতনামে, কম্বোডিয়ায়, লাওস, রাশিয়ায়, চীনে, সব জায়গায় গোপন সংগঠনের মাধ্যমেই বিপ্লব সংগঠিত হয়েছে। 2024-এর ছাত্রনেতারা যেটা করেছিল, ওটাও বিপ্লব, ওটাও গোপন সংগঠন ছিল প্রথমে, পরে প্রকাশ্যে এসেছে। তার পিছনে ছিল কারা? ওই যে গুপ্ত বলে না, শিবির পিছনে ছিল। তো শিবির যদি সমর্থন না দিত, 2024-এর গণঅভ্যুত্থান অথবা বিপ্লব হতো? তাহলে গুপ্ত বলে কী লাভ? যারা গুপ্ত বলে তাদের লেখাপড়া নাই। তারা, আমি যে কথাগুলো বললাম, এই ইতিহাস তারা জানে না। কোনো বক্তৃতা শুনেছেন আমি যেগুলো বললাম? তারা বলেছে কখনো? তারা, আপনারা ইন্টারনেটে দেখেন, এগুলো সব তথ্যখানে আছে, কিন্তু তাদের এগুলো জানা নাই। যে কারণে বিএনপি 20 বছর ক্ষমতা আসতে পারে নাই। এখন ওই বিপ্লব করলো ছাত্রদের নেতৃত্বে, আমরা সহায়তা করলাম। আমরা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত
অফিসাররা আমরা মাঠে নামলাম, কিন্তু এর ফসল লুটলো কে? এর ফসল কে লুটলো? 1.5 বছর কি করেছে? 1.5 বছর তারা কি করলো? খায় দায় করিমালি মোটায় জব্বর। বিপ্লব করলাম আমরা ছাত্ররা, আর চাঁদাবাজি করে কোটিপতি হলো কারা? এখন আগামী 12ই ফেব্রুয়ারিতে ওই যে চাঁদাবাজি যারা করেছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, তাদেরকে ছেড়ে দেবেন আবার এগুলো করার জন্য? সে কারণেই আমাদের অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম সাহেব দাঁড়িপাল্লায় ওনার বিজয়, ওনার এই মার্কায় আপনারা ভোট দিয়ে বিজয় করবেন এবং এই বিজয়কে সুসংহত করার জন্য আপনারা জানেন নারে তাকবীর, আলের মায়ের মার্কা, 12 তারিখের মার্কা। আপনারা জানেন যে এর মধ্যে আমি চোহালিতে, তারপরে গতকালকে গিয়েছিলাম পাবনা 1-এ মতিউর রহমান নিজামী সাহেবের ছেলের পক্ষে। দেখছেন তো আপনারা না? ইনশাল্লাহ উনি জিতবেন। আমি গেছি ওখানে, ওরা বললো যে আজকে সকালে টেলিফোন করেছেন যে হাওয়া পাল্টে গেছি সুজানগরে। আজকে সকালে গেছে সাজাদপুরে এনসিপির প্রার্থী ওই সাইফের ওখানে, এখানে শাপলাকলি। তারপরে সিরাজগঞ্জ সদরে আমি থাকি, ওখানে হাওয়া ঘুরে গেছে। তারপরে এখন যাবো পাবনা সদরে, অধ্যাপক ইকবাল সাহেবের ওখানে, উনি দাঁড়ায় আছেন রাস্তায়। তো এগুলো করছি কেন? যাতে দাঁড়িপাল্লার এবং শাপলাকুলের জোয়ার আসে, 11 দলীয় জোটের প্রার্থীদের পক্ষে জোয়ার আসে, যাতে আপনাদের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলী আলমের বিজয় সুনিশ্চিত হয়। এই যে ঘুরে ফিরে এতগুলো কাজ করলাম, ওদেরও উপকার হলো, আপনাদেরও উপকার হলো, ঠিক না? এই যে এত পরিশ্রম করে, দিন রাত পরিশ্রম করে 30 তারিখ থেকে আজকে কত? 7 তারিখ। আমি নির্বাচন তো এইভাবেই করি, আপনারা জানেন। 4-5 দিনের বেশি আমি নির্বাচন কখনোই করি নাই। তাহলে ইলম সাহেবের আমি শুনছি যে এই অবস্থা, আমি মনে মনে বলি যে এই অবস্থা পাল্টাতে কি করতে হয়, ওই মেকানিজম তো জানি, আল্লাহ তো আমাকে ওই শক্তি দিয়েছে। আর 1964 সন থেকে নির্বাচনের কাজই আমি করি। কত বছর হলো? 60 বছর না কত? এই 60 বছরের নির্বাচনই করি। আর প্রশাসন নিরপেক্ষ থাকবে। আর যে কারা ভোট কাটার কথা বলে, প্রশাসনের ভয় দেখায় যারা দুর্বল, যাদের কোনো সমর্থন নাই। আমরা কি প্রশাসন করি? আমরা কি ভোট কাটার কথা বলি? আমরা কি মানুষের সঙ্গে দুর্ব্যবহার করি? আমরা কি তাতে টাকুমাকু চুরি করি? আমরা কি চাঁদা চাই? আমরা কি মেয়েদের সঙ্গে অসৎ ব্যবহার করি? তাহলে আমাদের ভয় কিসের? সুতরাং জনগণ আমাদের পক্ষে আছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ দাঁড়িপাল্লায় বিজয় হবে এবং আপনারা অধ্যক্ষ আলী আলম সাহেবকে এমপি হিসেবে দেখতে পারবেন, যাতে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই বেলকুচির তাঁত শিল্পের উন্নয়ন ঘটাতে পারি। আপনারা জানেন এনায়তপুরে আমি হাট করেছি একটা তাঁত শিল্পের প্রসারের জন্য। বেলকুচির হাটেরও উন্নয়ন হবে আমাদের দ্বারা এবং তাঁতিদের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা সকল কর্মকাণ্ড গ্রহণ করব। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত